মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল জুড়ে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার আগ্রাসনের বদৌলতে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসল রূপ এখন সকলের জানা। স্বতন্ত্র রাষ্ট্র পরিচালনার নামে তার সামরিক বাহিনী গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন জুড়ে যে নৃশংসতা চালাচ্ছে তা কল্পনাতীত। নেতানিয়াহুর ইশারায় দখলদার ইসরায়েলি বাহিনী যে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে তার উপর ভিত্তি করে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব নুরি আল মালিকি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক আঁকছে ইসরায়েল। বস্তুতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল বর্তমানে জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারেরও পতন ঘটে এবং বিস্ময়করভাবে সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে। সিরিয়ায় দৃশ্যপটের এমন পরিবর্তনে এ অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সকলের মধ্যে সতর্কতা বেড়েছে। এমন পরিস্থিতিতে নুরি আল মালিকি দখলদার ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা। এ ধরনের কৌশল বাস্তবায়নে জায়নবাদী ইসরায়েল উপকৃত হবে, কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট দেশগুলোকে ইচ্ছেমতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। অর্থাৎ এ দেশগুলোকে এমনভাবে আপোষ বা নতজানু হয়ে চলতে বাধ্য করা যাবে যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষকামী মনোভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না। এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। এদিকে এ প্রসঙ্গে বাগদাদ মসজিদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ ইয়াসিন আল মুসাভি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন, এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া। ইয়াসিন আল মুসাভি জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে যা কিছু ঘটছে তা সুন্নি, শিয়া কিংবা কুর্দিদের সুবিধার জন্য নয়, বরং এটি একটি গভীর মার্কিন ষড়যন্ত্রের অংশ যা আমেরিকা এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে। গত বছর 1 অক্টোবর ইসরায়েলি হামলায় বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের এই হামলার পর থেকেই ইরান ইসরায়েল বৈরিতা আরও তীব্র রূপ লাভ করে। এরপর গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি মন্ত্রী রন ডেরমার। ওই সময় তাদের মধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়। সে সময় ওই বৈঠক সম্বলিত তেমন উল্লেখযোগ্য কোনো তথ্য সামনে না আসলেও এবার একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, ওই বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রী দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে ইসরায়েলকে অনুমতি দিতে পারেন অথবা মার্কিন সেনাদের সরাসরি হামলার নির্দেশও দিতে পারেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস 6 জানুয়ারি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ইরানের উপর নতুন করে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছে। এছাড়া বাইডেনকেও এতে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছে তার মিত্ররা। তবে ইরানে হামলা নিয়ে এখন পর্যন্ত বাইডেন কোনো আলোচনা করেননি বলে জানিয়েছে তারা। বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার বিরোধিতা করছে। তবে তলে তলে ঠিকই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার এবং ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দেয়। ফলে ধারণা করা হয়, ইরানে হামলার জন্য ইসরায়েলকে পরোক্ষভাবে ঢেলে সাজাচ্ছে ওয়াশিংটন।
চলতি সপ্তাহে ইসরায়েলি মন্ত্রী ডেরমার আবারও যুক্তরাষ্ট্রে যাবেন। এবার তিনি প্রেসিডেন্ট বাইডেন এবং ট্রাম্পের কয়েকজন সহযোগীর সঙ্গে আলোচনা করবেন। তবে ইরানের উপর নতুন হামলার ব্যাপারে জোর গুঞ্জন শোনা গেলেও ট্রাম্পের কাছের এক সূত্র জানিয়েছে, সামরিক পদক্ষেপ নেওয়ার আগে পারমাণবিক কার্যক্রম নিয়ে তেহরানের সঙ্গে আগে তিনি আলোচনা করবেন। 2015 সালে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অপরদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে জানায়। তবে 2018 সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প, সঙ্গে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম আরও বাড়িয়ে দেয়। ধারণা করা হয় দেশটি এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত সপ্তাহে এক সাক্ষাৎকারে জানান, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে ডাক্তারের পরামর্শ নিতে গেলেই ডাক্তার খাদ্য তালিকায় পুষ্টিগুণ সমৃদ্ধ ফল রাখার পরামর্শ দিয়ে থাকেন। পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের মধ্যে অন্যতম ডালিম বা আনার। ডালিমের খোসা ছাড়িয়ে প্রতিটি দানা বের করে খাওয়া খানিকটা শ্রমসাধ্য ও ধৈর্যের ব্যাপার হলেও এর পুষ্টিগুণ ও উপকারিতার কথা বিবেচনা করলে হয়তো ভাববেন এতটুকু শ্রম তো দেয়াই যায়। ডালিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থ, যা স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই উপকারী। একটি মাঝারি সাইজের ডালিমে 234 ক্যালোরি, 4.7 গ্রাম প্রোটিন, 3.3 গ্রাম চর্বি এবং 11.3 গ্রাম ফাইবার মেলে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে আয়রন, ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম পাওয়া যায়। ফল হিসেবে খাওয়ার পাশাপাশি ডালিম ফ্রুট সালাদ, স্মুদি, জুস, কাস্টার্ডেও ব্যবহার করা যায়। রক্তচাপ নিয়ে সমস্যায় থাকলে ডালিম হতে পারে আপনার ডাইনিং টেবিলের নিত্যদিনের খাবার, কারণ ডালিম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে ও রক্তে এইচডিএল নামের এক প্রকার কোলেস্টেরল সরবরাহ করে, যা উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রোকের সম্ভাবনা কমায়। এছাড়াও ডালিম ট্যানিন, অ্যান্থোসায়ানিনস ও পলিফেনলসের ভালো উৎস, যা আপনার হৃদয়কে রাখে সুস্থ। ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ রয়েছে ডালিমের রসে। শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডালিমের রস। এছাড়া ডালিমের রস ক্যান্সারের ঝুঁকি কমায়, বিশেষ করে ফুসফুস ও স্তন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে শরীরের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে ডালিমের রস সে ক্ষত স্থান সহজে সারিয়ে তুলতে পারে। ডালিমের রস ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না, বিশেষ করে মূত্রনালীর ক্যান্সার দমনে এটি বিশেষ ভূমিকা রাখে। এক গবেষণায় দেখা গেছে টানা 4 সপ্তাহ বা প্রায় 1 মাস ডালিমের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে। হার্ট সার্জারি বা আলঝেইমার্স ডিজিজে আক্রান্ত কোনো ব্যক্তি ডালিম খেলে বিশেষ উপকার পেতে পারে। সূর্যের অতি বেগুনি রশ্মি রোধ করে ত্বকের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি কোলাজেন ও এলাস্টিন উৎপাদনেও সাহায্য করে। এ দুটি উপাদানই ত্বককে সজীব ও তরুণ রাখে। ডালিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের যাবতীয় জীবাণুকে অপসারণ করে। ডালিমের মধ্যকার অ্যালার্জিক অ্যাসিড ত্বকে টিউমার হওয়ার সম্ভাবনা কমায়। আমরা জানি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন একটি ডালিম খেলে 17% ভিটামিন সি শরীরে প্রবেশ করে। একই সঙ্গে ডালিম ঠান্ডা ও কাশির প্রকোপ থেকে সুরক্ষা দেয়। যারা ডায়াবেটিসের রোগী তারা অনায়াসে খেতে পারেন ডালিম, কারণ এতে আছে ডায়েটরি ফাইবার, যা রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন ডালিম খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি প্রবেশ করে ও এর মধ্যকার উপাদান শরীরে বাড়তি মেদ জমতে দেয় না। ডালিম বিপাক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। এটি ডায়রিয়া ও বমির উপদ্রব কমায়। এছাড়াও এটি পেটের যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম। মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় ও চুল পড়া কমায় ডালিম। এটি চুলের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে ঝরঝরে ভাবও এনে দেয়। সময় দেখার কাজে সীমাবদ্ধ না থেকে এখন ঘড়ি হয়ে উঠেছে ফ্যাশন, আভিজাত্য আর শৌখিনতার প্রতীক। ঘড়ি প্রেমীদের কাছে ব্র্যান্ডের নাম উঠলেই প্রথমে আসে রোলেক্স। এই সুইস ব্র্যান্ডের ঘড়ি কেবল জনপ্রিয়তাই নয়, পরিণত হয়েছে রুচি ও মর্যাদার প্রতীক হিসেবে। সুনাম যেমন আকাশ ছোঁয়া, তেমনই দামের ক্ষেত্রেও রোলেক্স আকাশচুম্বী। 2025 সালে রোলেক্স ব্র্যান্ড
তাদের নতুন মডেলের ঘড়ির দাম বাড়িয়েছে। বিশেষ করে স্বর্ণের তৈরি মডেলগুলোর দাম গত 1 জানুয়ারি থেকে 8% পর্যন্ত বেড়েছে। গত বছরের তুলনায় এবার দাম বৃদ্ধির হার অনেক বেশি। রোলেক্স ঘড়ির দাম সাধারণত প্রতি বছর 1 জানুয়ারি পুনর্মূল্যায়িত হয় এবং 2025 সালেও তা অব্যাহত রয়েছে। জানার আগ্রহ জাগতে পারে, রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু? বর্তমানে রোলেক্স ঘড়ির দাম $6,900 বা প্রায় 6,300 ইউরো থেকে শুরু হয়। তবে স্বর্ণের তৈরি মডেল বা বিশেষ সংস্করণের মডেলগুলোর দাম অনেক বেশি হয়। রোলেক্সের কিছু মডেলের দাম এখন প্রায় 44,200 ইউরো বা প্রায় $47,000 পর্যন্ত পৌঁছেছে। বিশেষ মডেলের দাম সম্পর্কে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2025 সালের প্রথম মাসে হলুদ স্বর্ণে ডেট মডেলটির দাম 41,000 ইউরো থেকে বেড়ে 44,200 ইউরো পেয়েছে। একইভাবে জিএমটি মাস্টার 2 মডেলটির দামও বেড়ে 44,600 ইউরো হয়েছে। এই হারে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং জনপ্রিয় ঘড়ির ব্র্যান্ড রোলেক্সের দাম বৃদ্ধির কারণ হল তাদের ঘড়ির দাম প্রতি বছর স্বর্ণের দাম বৃদ্ধির কারণে বেড়ে থাকে। বিশেষ করে 2024 সাল থেকে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই ব্র্যান্ডের ঘড়ির দাম প্রায় 30% বেড়েছে। রোলেক্স ঘড়ির বিশেষত্ব হল ঘড়িগুলো কেবল সময় দেখার যন্ত্র নয়, বরং একটি স্ট্যাটাস রক্ষার প্রতীক হিসেবেও পরিচিত। এর উজ্জ্বল নকশা, উচ্চমানের নির্মাণ ও প্রযুক্তি এই ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা বিলাসবহুল ঘড়ির নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাধারণত সেলিব্রিটি ও বিভিন্ন স্পোর্টসম্যানদের রোলেক্স ঘড়ি পরতে দেখা যায়। বিভিন্ন সিনেমা ও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রের হাতে থাকা রোলেক্স ঘড়ি বিশেষভাবে মানুষের নজর কাড়ে। বিশেষ করে জেমস বন্ডের বিভিন্ন গোয়েন্দা সিনেমার অ্যাকশন দৃশ্যে রোলেক্স ঘড়ির ব্যবহার সময়ের একটি আলাদা তাৎপর্যই যেন বহন করে চলেছে। প্রশ্ন জাগতে পারে, রোলেক্স ব্র্যান্ডের ঘড়ির দাম কমবে কি? ইতিহাস বলে রোলেক্স প্রতি বছর ঘড়ির দাম বাড়াতেই থাকে, সুতরাং আগামী বছরও দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে যদি স্বর্ণের দাম স্থিতিশীল থাকে তাহলে দাম বৃদ্ধির হার কিছুটা কমতে পারে। কস্তুরী হল মহামূল্যবান প্রাণীজ সুগন্ধি। এ ঘ্রাণকে বলা হয় যোজনগন্ধা। কথিত আছে কস্তুরীর 1 তিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ স্থায়ী হয়। 3000 ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে এর 1 ভাগ মেশালেই সমস্ত পদার্থই সুবাসিত হয় কস্তুরীর ঘ্রাণে। জানলে অবাক হবেন, বর্তমান বাজার দরে কস্তুরীর দাম একই ওজনের স্বর্ণের প্রায় 3 গুণ। তবে এই কস্তুরী কোথায় পাওয়া যায় এই সম্পর্কে জ্ঞান খুব কম মানুষেরই আছে। মূলত হরিণের নাভি থেকেই উৎপন্ন হয় কস্তুরী, তবে নারী নয়, পুরুষ হরিণের নাভিতে পাওয়া যায় এটি। এদের ইংরেজি নাম মাস্ক ডিয়ার। এই হরিণ হিমালয়ের পার্বত্য অঞ্চল, ইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, কিরগিজস্তান এবং কোরিয়ায় বসবাস করে। এছাড়া পামের মালভূমির গ্রন্থি পর্বতমালায় তৃণভূমি সমৃদ্ধ উপত্যকায় এই হরিণ পাওয়া যায়। এই হরিণগুলো আকারে ছোট এবং দেখতে অত্যন্ত সুন্দর হয়। এদের পা অতি সরু, মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল হয়। এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা হয়। অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বসবাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয়। কস্তুরী হরিণের ওপরের মাড়ি থেকে গজদন্তের মতো দুটি ছোট আকারের দাঁত বের হয়। এ ধরনের দাঁত সব প্রজাতির হরিণের ক্ষেত্রে দেখা যায় না। এই দাঁত দুটি দেখেই প্রধানত কস্তুরী মৃগ বা হরিণ শনাক্ত করা হয়। কস্তুরী সংগ্রহ ও এর ঘ্রাণের পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক সত্য। কস্তুরী হরিণের 10 বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি, তারপর রোদে শুকানো হয়। একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। তবে মজার ব্যাপার হলো যে কস্তুরী হরিণের নাভিতে এই কোষের জন্ম, সে নিজেই তা উপলব্ধি করতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের উৎসের সন্ধানে, অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ আসছে নিজের দেহ থেকেই। এ প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে না।
কারণ এদের দেহে থাকা ওই গ্রন্থির তীব্র ঘ্রাণ। এই ঘ্রাণ অনুসরণ করেই কস্তুরী সন্ধানী শিকারীরা ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। সংগৃহীত কস্তুরী কোষের বাইরের দিকটায় থাকে এলোমেলো কিছু লোম। সেগুলো ছাড়িয়ে শুকনো কোষটিকে যখন পানিতে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। মাস্ক ডিয়ার প্রজাতির সব হরিণের নাভিতে একই পরিমাণ কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণের তারতম্য হয়। দেখা যায় 1 কিলোগ্রাম কস্তুরী পাওয়ার জন্য প্রায় 2000 হরিণ শিকার করতে হয়। কস্তুরী যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভিকোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয়। অনেক সময় এই গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। কারো কারো চোখ নাক থেকে পানি ও মুখ থেকে লালা ঝরা শুরু হয়, এমনকি জীবনহানিও ঘটে।